ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাচ্ছে রাজনৈতিক দলগুলো। দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য ধরে রাখবে প্রত্যাশা নেতাদের। বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে, যে কোনো দল সৃষ্টি হতে পারে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে। আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা দু একটি রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত। নতুন দল ঘোষণা ঘিরে সারা দেশে কর্মী সমর্থকরা উজ্জীবিত। চলছে নানা প্রস্তুতি, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা। সবার আসলে আশাকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমাদের এই দলের মাধ্যমে। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে যাচ্ছি। এই আন্দোলনকে ধারণ করায় এবং আগামীর বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়, তারাই এই দলের সাথে সম্পৃক্ত হবে। বিএনপির বর্ধিত সভা আজ অংশ নেবেন প্রায় 4000 নেতাকর্মী। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় মাইল ফলক হয়ে থাকবে ছায়া কাউন্সিল, মনে করছে তৃণমূল। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে রাতভর যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেব, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের এনশিওর করতে হবে। লাভজনক হওয়ায় কুড়িগ্রামে পেকিন হাঁস পালনে ঝুঁকছে অনেকে। মাংসের চাহিদা পূরণের পাশাপাশি প্রভাব ফেলছে গ্রামীণ অর্থনীতিতেও। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 4 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। বিনিময়ে মুক্তি পাচ্ছেন 6 শতাধিক ফিলিস্তিনি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ছাত্রদের আসন্ন দলকে স্বাগত জানাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। নেতাদের প্রত্যাশা, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভাজনের রাজনীতি করবে না, বরং অটুট রাখবে জাতীয় ঐক্য। নতুন ধারার রাজনীতির মাধ্যমে ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। তবে নবীন এই দলকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মনে করেন রাজনীতিতে অভিজ্ঞরা। ফয়সাল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানে আসা দলটি নিয়ে কী ভাবছে বাদবাকি রাজনৈতিক দলগুলো। নতুনদের সঙ্গে পুরনোদের মতভেদ কিংবা আদর্শগত পার্থক্য এখনও স্পষ্ট নয় বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে ছাত্রদের নতুন দলকে স্বাগতই জানাচ্ছেন তারা। বাংলাদেশ জামাত ইসলামী যে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, যে অধিকার প্রতিষ্ঠার কথা বলে, সাংবিধানিকতার কথা আমরা যেটা বলি, সেই জায়গায় আমার মনে হয় যে যে কেউ তার সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে যদি এই উদ্যোগ নেয়, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র দেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তাহলে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে, যে কোনো দল সৃষ্টি হতে পারে, ছাত্র সংগঠন হতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে। সেখানে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা দু একটি রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত। অভ্যুত্থানকালীন সময়ে সব রাজনৈতিক দল সরকার পতনের এক লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল। তবে নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে নতুন দলটিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন অভিজ্ঞরা। আন্দোলনের রেজাল্টটাও ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বা হয়ে যাচ্ছে আমাদের অনৈক্যের কারণে। এটা যদি আমরা এখনো বুঝতে ভুল করি, তাহলে এরকম আরও 2024 5ই আগস্ট আসবে, কোনো কাজ আপনি করতে পারবেন না, দেশ আবার পিছিয়ে যাবে। সরকারের থেকে একটা দল করতে গেলে সুবিধাভোগী লোকজন ভিড়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশে আমরা জাসদের ঐতিহাসিক রাজনীতির আমরা ঘটনাবহুল অধ্যায়গুলো জানি। সেক্ষেত্রে এখানে দেখা যায় এখন ক্ষমতার
স্বাদ নিতে অনেকে ভিড়তে পারে। বাট এই যেমন আমাদের মতো যদি 7-8 বছর দুঃসময়ে প্রতিকূল সময়ে এই দল পড়ে, তখন বোঝা যাবে যে তারা চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু পরিপক্ক কিংবা কতটুকু দক্ষ। আমরা দেশের সাথে কাজ করেছি, সরকারে ছিলাম, সময় সময় আমরা বিরোধী দলও ছিলাম, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা আশা করব তারা নতুন দল করুক, যাই করুক, তারা দেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করবেন। জাতীয় ঐক্য অটুট রেখে নির্বাচন ও ভোটের রাজনীতিকে মাথায় রেখেই নতুন দল এগিয়ে যাবে বলে আশা রাজনৈতিক দলগুলোর। ন্যাশনাল ইউনিটিটাকে আমাদের সব জায়গা থেকে সবাইকে আওয়াজ তুলতে হবে, দেশের প্রশ্নে আমরা এক থাকব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘোষণা ঘিরে সারা দেশে উজ্জীবিত কর্মী সমর্থকরা। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে চলছে নানা প্রস্তুতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সারা দেশের সংগঠকরা বলছেন, নতুন দল পরিচালনা, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে এরই মধ্যে নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছেন তারা। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে নতুন দল। ছাত্র জনতার আন্দোলনে দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সবার প্রত্যাশা নতুন এক বাংলাদেশের। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে নেতৃত্বসহ দলের নাম। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নতুন দল গঠন হতে চলায় উচ্ছ্বসিত সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে যাচ্ছি এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে। তো আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড। আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা দলের বাইরে নতুন একটা দল আসুক, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা সহ সবাই এটা চায়। তো সবার আসলে আশাকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমাদের এই দলের মাধ্যমে। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছেন। রংপুর জেলা ও মহানগর থেকে 5,000 কর্মী সমর্থক বাস, গাড়ি ও ট্রেনে রাজধানীতে আসবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা। চট্টগ্রাম জেলা ও মহানগর থেকে 50টি বাস এবং বরিশাল থেকে 20টিরও বেশি বাস যোগে রওনা হবেন কর্মী সমর্থকরা। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ অন্যান্য জেলাতেও চলছে তৎপরতা। যারা নতুন রাজনৈতিক দলে যেতে চাচ্ছে বা আসতে চাচ্ছে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারাই তাদের মতো করে গুছিয়ে লোকজন অ্যারেঞ্জ করে যাবে এবং আমাদের ইনফর্ম করেই যাবে বা আমাদের সাথেই যাবে। ট্রেন, বাস এবং ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে 27 তারিখ রাতে রওনা হবে এবং 28 তারিখ ইতিহাসের সাক্ষী হবো ইনশাল্লাহ। মানিক মিয়া এভিনিউ 28 তারিখ রোজ শুক্রবার আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইতিমধ্যে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠকরা বলছেন, যারা সুস্থধারার রাজনীতি করতে চান তাদের জন্য নতুন এই দলের দরজা খোলা থাকবে। দলের গঠনতন্ত্র হাতে পেলে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। সাংগঠনিক কার্যক্রমের জন্য অফিস নেয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় তৃণমূলের সংগঠকরা। আমরা জনগণের কাছাকাছি গিয়ে জানার চেষ্টা করেছি তারা নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কেমন রাজনীতি দেখতে চায় এবং তারা কিভাবে সেটার সাথে সম্পৃক্ত হতে চায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের পক্ষে যেই শক্তি ছিল তারা সকলেই সাদরে আমরা গ্রহণ করব, সাদরে আমন্ত্রিত। হিউজ সংখ্যক একটা লোক আছে যারা এই আন্দোলনকে ধারণ করে এবং আগামীর বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়, তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে আমাদেরকে আশ্বস্ত করছে। ব্যয় বহন করার মতো যে একটা সুনির্দিষ্ট নীতিমালা, এটা আমাদের পূর্বে ছিল না। আমরা আশা করি কেন্দ্র থেকে শীঘ্রই এরকম নীতিমালা আসবে এবং আমরা অতি শীঘ্রই বরিশালে অফিস নিব। জুলাই অভ্যুত্থানে তৃণমূলের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রত্যাশা, দেশের আপামর জনসাধারণের ভালোবাসায় এগিয়ে যাবে নতুন দল। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বুধবার বিকেলে মধুর ক্যান্টিনে নানা নাটকীয়তার মধ্য দিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। তবে নতুন এই সংগঠন ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস। হাতাহাতি, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ায়। পদবঞ্চিত হওয়ার অভিযোগ তোলে একটি পক্ষ। গণতান্ত্রিক চর্চায় নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই এমনটি ঘটেছে মনে করে নবগঠিত ছাত্র সংগঠন।
রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এমন হাতাহাতি আর সংঘর্ষ আগে দেখেনি ক্যাম্পাস, যেখানে পক্ষ দুটো, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। কথা ছিল মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে, সেজন্যই সংবাদ সম্মেলনের আয়োজন। তবে তা শুরু হওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে বিক্ষোভ শুরু করে। এর কিছুক্ষণ পরেই ঢাবি শিক্ষার্থীদের আগমন। দুই পক্ষের স্লোগানে পুরো মধুর ক্যান্টিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আচমকা হট্টগোল আর হাতাহাতির সূত্রপাত। মুহূর্তেই রণক্ষেত্র পুরো এলাকা। প্রচণ্ড বিশৃঙ্খলায় সংবাদ সম্মেলনে ঘটে ব্যাঘাত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা। অভিযোগ আছে তাদেরকে দলে জায়গা না দেয়ারও। আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে গায়ে হাত তোলার আগে তাদের বুক কি একটুও কাঁপে নাই? যখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল, এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। আমি রিফাত রাশিদের পক্ষ নিয়ে, রিফাত রাশিদকে মাইনাস যেন না করা হয় সেই পক্ষ নিয়ে কিন্তু আমি এখানে টেবিল সাজাইছি। ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, পুরো ব্যাপারটি পূর্ব পরিকল্পিত। তারা যদি সেন্ট্রালে নিজেদেরকে বঞ্চিত দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা আছে সংগঠন হবে সেটাতে নিজেদেরকে যদি বঞ্চিত মনে করে, তাহলে তো হলো না। এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত, যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে। তবে এত বিশৃঙ্খলার মাঝেও আত্মপ্রকাশ ঘটে সংগঠনের। দেয়া হয় কমিটির ঘোষণা। ছাত্র সংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার, এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান, এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তো সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুতই সেই সংসদগুলোর কিন্তু কমিটি ঘোষণা করব। দুপক্ষের হাতাহাতিকে সংঘর্ষ নয়, বরং গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে নবগঠিত এই সংগঠনটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 7 বছর পর বিশাল আয়োজনে আজ বর্ধিত সভা করবে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠের সেই প্রস্তুতি পরিদর্শন করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত 10টার দিকে বিএনপি মহাসচিব বর্ধিত সভাস্থল পরিদর্শন যান। এ সময় তিনি সম্পূর্ণ সভাস্থল ঘুরে দেখেন, একই সাথে নেতাকর্মীদের দেন বিভিন্ন দিক নির্দেশনা। আধা ঘন্টার মতো তিনি সভাস্থলে অবস্থান করে পুরো এলাকা পরিদর্শন করেন। জানা যায় বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের 3,500 নেতাকর্মী এই সভায় অংশ নেবেন। দলীয় নেতাকর্মীরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন। তৃণমূলের বক্তব্য শুনে নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ সম্পদের হিসেব দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে এই বিবরণী প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম লিখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি। সেই অ্যাকাউন্টে 21 আগস্ট থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন তিনি। সেই হিসেবে 10,06,886 টাকা জমা হয়েছে, আর 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। তিনি আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করা হয়নি। উল্লেখ করেন, তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব তার কাছে রয়েছে, প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বড় ধরনের বিভেদ বিভক্তি দেখছেন বিশিষ্টজনেরা। ঐক্যবদ্ধ না হলে সামনে নিরাপত্তা, নির্বাচন, অর্থনৈতিক ক্ষেত্রে সংকটের শঙ্কাও রয়েছে। তারা গুরুত্ব দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের উপর। আলমগীর স্বপ্নের রিপোর্টে বিস্তারিত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ, কিন্তু 7 মাসেই অভ্যুত্থানের শক্তিগুলোর মাঝে বিভেদ বিভক্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কথায়ও উঠে এসেছে ঐক্যের সতর্কবাণী। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন
মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। বিশিষ্টজনরাও বলছেন, জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনা অনেকটা ম্রিয়মাণ, তাদেরও তাগিদ বিভেদ কমানোর। এই যে বিভেদময় একটা রাস্তার পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, 5ই আগস্টে যে বৃহত্তর আকাঙ্ক্ষা উচ্চারিত হচ্ছিল সবার মনে, সেই জায়গায় এই বাস্তবতা থেকে উত্তরণ তো অবশ্যই প্রয়োজন। নিজের দিকে তাকানো দরকার যে আমরা কি এই বিভেদের জায়গাটাকে আরও বেড়ে যাচ্ছে কিনা। এই ঐক্যের জায়গাটা তৈরি হবে তখনই যখন সরকার নিজে যথেষ্ট সংবেদনশীলতার সাথে এগুলো ডিল করবেন। যেটা দরকার সেটা হলো সহনশীলতা দরকার। কিছু গোষ্ঠী দেখতে পাচ্ছি খুবই অসহিষ্ণু ধরনের, যার যে মত সেই মত প্রকাশ করতে হবে, কিন্তু তার মধ্যে তো একটা ঐক্যের সুর তো থাকতে হবে। তারা বলছেন, সংকটে দেশ ঐক্যবদ্ধ না হলে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আরও বাড়বে। কঠোর হইতে হবে যে জায়গাটায় যে কিছু লোক সংঘবদ্ধভাবে নানান জায়গায় আক্রমণ করছে, মানুষজনের উপরে হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, কিংবা এই যে ছিনতাই ডাকাতি করছে, লুটপাট করছে, তারপরে তার সাথে মতে মেলে না তার আরেক গোষ্ঠীর লোক কিংবা আরেক ধর্মের লোক কিংবা আরেক জাতির লোক, কিংবা একই ধর্মের মধ্যে কেউ মাজার, কেউ উরস, বসন্ত উৎসব, এই যে হামলা টামলা, এই ধরনের হামলা যারা করে তাদের ব্যাপারে কঠোর হইতে হবে। আগে ভয়ভীতি ছিল গুম খুন, এখন ভয়ভীতি হয়ে গেছে ট্যাগিং, সোশ্যাল মিডিয়ায় কি চরিত্র হনন, অথবা সরাসরি কিছু হয়তো নিরাপত্তাহীনতারও থাকতে পারে। তো এখানেও দরকার যে বিশ্বাসযোগ্য আপনার তদন্ত এবং কার্যকরী পদক্ষেপ। সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান যৌক্তিক মনে করেন বিশিষ্টজনেরা, চান সুনির্দিষ্ট রোডম্যাপ। প্রধান উপদেষ্টা উনি বলেছেন, সেনাপ্রধানও সেটা উনি গত বছরও সম্ভবত একটা বলেছিলেন, 18 মাসের একটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কটাই আবার পুনর্ব্যক্ত করা হলো, টাইম ফ্রেম সহ একটা জোরালো রোডম্যাপের অনুপস্থিতিটাই কিন্তু এই যে অনিশ্চয়তা, বিভেদ, বিশৃঙ্খলা, এগুলো বাড়াবার একটা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা তো সাধারণভাবে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এখন, এবং সাধারণভাবে এটা ধারণাই করা যাচ্ছে যে এই বছরের মধ্যেই নির্বাচনটা হবে, এবং আমারও মনে হয় যে এটা আর দেরি না করেই ভালো। তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নগরবাসীও স্বস্তিতে আছে, এমন দাবি করলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। দিবাগত রাতে গুলশান 2-এর ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে ব্রিফিং করেন তিনি। বলেন, রাজধানীবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে যে কোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। নিরাপত্তা চৌকি বসিয়ে চালানো হচ্ছে যানবাহনের তল্লাশি। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম। আমি ঢাকা মহানগরীর বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে আসলাম। সেখানে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছে, এবং এই ঢাকাবাসী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা যৌথভাবে যে চেকপোস্ট বসিয়েছি সেইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবেই অবস্থান করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণে নিজেই মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোর রাতে রাজধানীর বেশ কয়েকটি থানায় ঝটিকা সফর করেন তিনি। পল্লবী, মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় খোঁজ খবর নেন উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফেলতি আছে কিনা সেটি দেখতে গেছেন তিনি। তবে সব থানায় পুলিশ দায়িত্বশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন। বলেন, জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই, দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। একই সাথে হুঁশিয়ার করেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলমান থাকবে, এমনটাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেব, বাট অন্যান্য অভিযান
চলবে, চলমান থাকবে। যেহেতু এটা তো কন্টিনিউয়াস, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি ভিজিলেন্স থাকতে হবে, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের এনশিওর করতে হবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর হাটিকুমরুল মহাসড়কে বেড়েছে ছিনতাই, ডাকাতি। রাত নামলেই ঢিল ছুঁড়ে বা গাছের গুঁড়ি ফেলে শুরু হয় লুটপাট। সেটি ঠেকাতে হাইওয়ের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী শুরু করেছে বিশেষ টহল ও সাঁড়াশি অভিযান। যাত্রী চালকরা মনে করেন এতে কিছুটা স্বস্তি ফিরলেও মহাসড়ক এখনো পুরোপুরি নিরাপদ নয়। আল্লাহ তো বাঁচাইছে যে এটার উপর দিয়ে গেছে, তো আমি থাকলে তো আমার তো অবস্থা। 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছিলেন জয়পুরহাটের জুবায়ের হোসেন। মঙ্গলবার রাতে যমুনা সেতুর ঝাউল এলাকায় ডাকাতের উদ্দেশ্যে তার গাড়িতে ঢিল ছুঁড়ে দুর্বৃত্তরা। আজকে তো আমি আসছি আমার নতুন জীবন শুরু করবো, তো এখন তো আমার জানার উপর দিয়ে গেলে তখন আমার কি অবস্থাটা হইতো। রাত হলেই মনে করেন যে ঈদ, এই যে ডাকাত দল এগুলাই তো মনে করেন ঈদ মারে। জুবায়ের এই যাত্রায় বেঁচে গেলেও সবার ভাগ্য এমন প্রসন্ন হয় না। একই রুটে সম্প্রতি টাঙ্গাইলের সাগরদিঘি ঘাটাইল আর নওগাঁর পত্নীতলায় ডাকাতির কবলে পড়ে বেশ কোটি যানবাহন। মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় দস্যু দল। শুধু ছিনতাই ডাকাতি নয়, চোরা কারবারিরও অভয়াশ্রম যেন উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার। 25 ফেব্রুয়ারি রাতে যখন যমুনা সেতুর গোলচত্বরে চলছিল যৌথ বাহিনীর অভিযান, ঠিক সেই সময় চেকপোস্ট থেকে 8 কিলোমিটার দূরে ঝাউল এলাকাতেই পণ্যবাহী ট্রাক থেকে কালোবাজারের উদ্দেশ্যে নামানো হচ্ছিল মালামাল। তো পাথর আর কয়লা কারা কিনে? মহাজন কেনে, আমরা কিনি। মহাজন থুইয়া যায়, আমরা কিনি। আমি যে এটা করি না, আজকে ফার্স্ট টাইম এই ভুলটা করেই আর কি লজ্জিত, কি আর বলবো। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা। হানিফ হোসেন বাবু, 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধ, কি শুধু আমি করি ওখানে? বিভিন্ন স্থানে এমন ছিনতাই, ডাকাতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আতঙ্কিত যাত্রী চালকরা। কোথাও সড়কে ঢিল ছোড়া হয়, তো কোথাও গাছ ফেলে গাড়ি আটকে চলে লুটপাট। আপনার নলকা ব্রিজের এখানে অনেক ডাকাতরা এদিকে উৎপাত করে, পুলিশ শুধু বসে থাকে, এটা তো কোনো কাজ করে না। চেক আপ করার অবশ্যই দরকার আছে, কেউ যেন কোনো রকম দুর্ঘটনা ঘটাতে না পারে। এসব অরাজকতার সঠিক তথ্যও নেই হাইওয়ে পুলিশের কাছে। তবে মহাসড়কের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে টহল। অচিরেই স্বস্তি ফিরবে এমনটাই আশা প্রশাসনের। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। এর বাইরে আমরা বিভিন্ন পয়েন্টে ইনকামিং ঢাকাতে এবং আউটগোয়িং ঢাকাতে যতগুলো পয়েন্ট আছে, বিভিন্ন আমাদের রিজিয়নের বিভিন্ন পয়েন্টে আমরা যাত্রীদের ভিডিও ধারণ করছি। উত্তরবঙ্গের এই প্রবেশদ্বারে প্রতিদিন 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করে। রমজানে এই চলাচল বেড়ে যায় 2 থেকে 3 গুণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। খোকন, সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি কি সে ব্যাপারে জানাবেন, এবং বিক্ষোভের কারণে রোগীদের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সে ব্যাপারেও জানতে চাই। ইশরাত, প্রথমেই জানিয়ে রাখি, এই যে শিক্ষার্থীদের যে কমপ্লিট শাটডাউন ইন্টার্ন শিক্ষার্থীদের, সেটির কিন্তু আজকে শেষ দিন। অর্থাৎ তারা আজকে দিন অপেক্ষা করবেন, যেহেতু 12 তারিখে একটি তাদের যে মামলার তারিখ রয়েছে সেটি এগিয়ে এনে আজকে যাতে একটি দ্রুত রায় দেওয়া হয় সেই অপেক্ষাটুকু কিন্তু এখন তারা করছেন। যদি কোনো কারণে সেটি আজকে বিলম্ব হয়, হয়তো সন্ধ্যার পরে তাদের আরও নতুন কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে। আর যে রোগীদের ভোগান্তির বিষয়ে বললেন, সেটি কিন্তু আসলে আপনারা জানেন যে এখানে কিন্তু মিড লেভেলের চিকিৎসকের পরের যে কাজটুকু সেটি কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকরাই করে থাকেন বেশিরভাগ সময়, এবং বেশিরভাগ সময় রোগীরা কিন্তু তাদেরকেই কাছে পান। ফলে 48 ঘন্টা তাদের এই কমপ্লিট শাটডাউন থাকার কারণে কিন্তু যারা রোগী তাদের কিন্তু একটি আসলে চরম ভোগান্তি। ইতিমধ্যে কিন্তু অনেক রোগী চলে যাচ্ছেন অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য। তো এখানে একজন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, আমরা তার কাছে জানতে চাইবো, আজকে যদি আপনাদের কর্মসূচির কোনো ধরনের ফলাফল পেলেন না, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হতে পারে? ধন্যবাদ। আমাদের 48 ঘন্টা আলটিমেটাম আজকে শেষ হবে। আজ দুপুরে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন, এবং পরবর্তীতে সন্ধ্যা 7টার দিকে আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, এবং এই কর্মসূচিতে আমাদের মিড লেভেলের ডক্টর, FCBS ট্রেনি যারা আছেন এরা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। শুনছিলেন এখানে কিন্তু আজকের যে এই কর্মসূচি যদি বিকেলবেলা
ঘোষণা আসে সেখানে হয়তো মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারাও যুক্ত হবেন। তবে পরবর্তীতে যে এখানে আসা যারা চিকিৎসা সেবা নিতে আসা মানুষের জন্য কিন্তু একটি চরম একটা সময় অপেক্ষা করছে সামনের দিকে, যদিও এখন পর্যন্ত পুরোপুরি অনুভূত হচ্ছে না, যেহেতু একটা লেভেল তারা তাদের কর্মবিরতি পালন করছে। যদি মিড লেভেলও সেই একই ঘোষণায় চলে আসে, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধরেই নিতে পারেন যে সামনে রোগীদের জন্য একটি চরম সময় অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে খোকন। গাজীপুরে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওয়া 2 আসামিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অপহরণের ভিডিও ভাইরালের পর একটি কলাবাগানে নিয়ে তাদের মারধর করা হয়। এরপর চোখ মুখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গাজীপুরের আদালত চত্বর থেকে হাজিরা দিতে আসা মিলন ও বাবুল নামের 2 আসামিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাদী পক্ষের বিরুদ্ধে। আসামি পক্ষের অভিযোগ, জমি সংক্রান্ত মামলায় জামিনের পরই বাদীপক্ষ SM নাজবুল হকের লোকজন তাদের উপর হামলা চালায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নামাইছে, নামাইরা লয়ে গেছে কলাবাগানের ভিতরে নিয়ে হেরা পরে আঙ্গুরে হাতুড়ি দিয়া আটক বেড়েছে আর বুঝাইছে কানে মাথায় মুথায় ফিরে দাঁড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা না হাজিরে বেড়াইছি, আমরা জামিন কার্ড বানাইছি, জামিন হয়েছি, পরে আঙ্গুরে ধরে নিয়ে তারপরে আঙ্গুর মার দূর করছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র সাজেকে যেন পদে পদে ঝুঁকি। নেই কোনো ফায়ার স্টেশন, ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই পানির উৎস বা জলাধার। কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও নেই। 3 দিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেরিয়ে আসছে ব্যস্ততম এই পর্যটন কেন্দ্রের অব্যবস্থাপনার চিত্র। পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেক, যেখানে ছোট বড় প্রায় 126টি রিসোর্ট, কটেজ ছাড়াও আছে রেস্টুরেন্ট, দোকানপাট, বসতঘর সহ নানা স্থাপনা। প্রতিদিন শত শত পর্যটকের আসা যাওয়া, কিন্তু নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার স্টেশন, আগুন লাগলে নেভানোর জন্য নেই পানির উৎস বা কোনো জলাধার। কেউ অসুস্থ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠার পর আজ পর্যন্ত কোনো অগ্নি নির্বাপন মহড়াও হয়নি। এর আগে 2017, 2021 ও 2023 সালে অগ্নিকাণ্ডের পরও কর্তৃপক্ষ নির্বিকার। ফলে এখানে বসবাসকারীরা এবং আসা যাওয়া করা পর্যটকরা থাকেন ঝুঁকিতে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং জেলা প্রশাসকের কাছে সে কথাই তুলে ধরেন ভুক্তভোগীরা। সেই সময় যদি এই দাবিটা মানা হতো, আজকে হয়তো এত বড় লসটা হতো না। তো যারা তৎকালীন এটার দায়িত্বে ছিলেন, আমি মনে করি যে অনেকটা দায় আমাদের নিতে হবে। এবং যারা পর্যটক, প্রত্যেকের জীবনের ঝুঁকি আসলে শতভাগ, যেহেতু এখানে ফায়ার সার্ভিস নাই। অনেক সময় অসুস্থ হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। কারণ ওইটার জন্য এখানে একটা ক্লিনিক দেওয়া হোক। অপরিকল্পিত পর্যটন কেন্দ্রে দুর্ঘটনার ভয়াবহতা স্থানীয়রা টের পেয়েছেন সোমবারের অগ্নিকাণ্ডের পর। রুইলুই পাড়ায় 96টি স্থাপনা পুড়ে পরিণত হয় ধ্বংসস্তূপে। সব হারে গেছে, আরও কাপড় টাপড় সব কিছু পাই না। ক্ষতি তো অনেক বেশি, আগে ও প্রথম পড়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস স্থাপনে এবং জলাধার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং স্থানীয় জেলা প্রশাসনের। আমরা এটা নিয়ে চিন্তা করব সিরিয়াসলি। আর এটা নিয়ে আমি হোম অ্যাডভাইজারকে আমি এবারে গিয়ে রিকোয়েস্ট করবো একটা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস দিতে হবে। মাননীয় উপদেষ্টা স্যার ইতিমধ্যে বলেছেন, আমরা বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে যা হবে সেটা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেই বিষয়ে এখানকার যারা স্টেক হোল্ডার আছে সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সংস্কারের অভাবে পাবনার একটি আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। কাজ শুরু হয়, তবে আগস্টের পর কাজ ফেলে গায়েব ঠিকাদাররা। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। ঠিকাদারদের দ্রুত কাজ শুরু করতে এরই মধ্যে নোটিশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পাবনার চাটমোহরের জার্জিস মোড় থেকে মান্নাননগর আঞ্চলিক সড়ক 18 কিলোমিটারের সড়কটি দিয়ে পাবনা সহ আশপাশের কয়েক অঞ্চলের মানুষের যাতায়াত। সিরাজগঞ্জ সহ ঢাকায় যাতায়াতের সহজ পথও এটি, কিন্তু সংস্কারের অভাবে সড়কটি যেন গ্রামের মেঠো পথ। চরম ভোগান্তিতে চলাচলকারীরা।
মহাসড়কের সাথে যোগাযোগ এবং এই অঞ্চলের লোকজন আমরা জেলা এবং উপজেলার সাথে যোগাযোগ কোনোটাই করতে পারছি না, রোগীপত্র কোনোটাই সম্ভব হচ্ছে না আমাদের যাতায়াতের। এই ধুলাবালুর মধ্যে চলতে গেলে পরে দেখা যাচ্ছে আমার পোশাক থাকে না, পোশাক সাদা হয়ে যায়। 5-6 হাজার লোক চলাফেরা করে এবং গাড়ি ঘোড়া চলে এবং এদের ভোগান্তি থেকে মুক্তি করা। স্থানীয়রা জানায় 8 মাস আগে সড়কের 12 কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল গত 10 ফেব্রুয়ারি। টেন্ডার পায় সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্না এন্টারপ্রাইজ। মাস দুয়েক কাজও হয়। অভিযোগ, আগস্টে পট পরিবর্তনের পর কাজ ফেলে পালিয়েছে ঠিকাদাররা। এভাবে আর কতদিন থাকবে অবহেলিত? আমরা তো খুব কষ্টের মাঝে আছি। গাড়িওয়ালাদেরও সমস্যা, আমাদের ব্যবসা বাণিজ্য লোকজন আসতে পারতেছে না জায়গা জায়গা থেকে। গাড়ির চাকা, পাতি সেট সবই নষ্ট হয়ে যায় এই রাস্তায় চলাফেরা করতে। 10 মিনিটের রাস্তা সে জায়গায় 1 ঘন্টা লেগে যায়। রাস্তা ভাঙা চূড়া বালু করে মানে গাড়ি খালি গাড়ি নিয়ে যায় না, আটকে যাচ্ছে। এ ব্যাপারে জানতে বারবার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকেই। তবে সড়ক বিভাগ বলছে ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করব এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। 12 কিলোমিটার সড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে 16,42,61,000 টাকা। এখন পর্যন্ত কোনো বিল তোলেনি ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্না এন্টারপ্রাইজ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুড়িগ্রামে দিন দিন চায়না প্রজাতির বেইজিং বা পেকিং জাতের হাঁস পালনে ঝুঁকছেন খামারিরা। উচ্চ ফলনশীল এই হাঁস মাংসের চাহিদা পূরণ করছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব ফেলছে। ভাগ্য ফিরছে খামারিদের, বাড়ছে কর্মসংস্থান। শ্বেত শুভ্র এই হাঁসগুলো পেকিং জাতের, বাজারে বেইজিং হাঁস নামেও পরিচিত। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মীর মোশাররফ হোসেন বছর দুয়েক আগে বার্ড ফ্লুর থাবায় 10,000 ব্রয়লার মুরগি হারিয়ে সর্বশান্ত হন। এরপর বেসরকারি সংস্থার সহায়তায় 7-8 মাস আগে পেকিং জাতের 100 হাঁস দিয়ে আবারও শুরু করেন। এখন সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কোটায়। নিজের ভাগ্য ফিরিয়ে এলাকায় অর্ধশত নারী পুরুষের কর্মসংস্থানও করেছেন মোশাররফ। গত প্রায় 5-6 মাসে আমি আমার ফার্ম থেকে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো ইনকাম করেছি। এই ইনকামের অর্থ দিয়ে আমি অনেক 80 লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত ছিলাম, যেটা আমি পরিশোধের চেষ্টা করতেছি। আপাতত আমার ফার্মে 2000-এর মতো হাঁস আছে, গড় ওজন প্রায় 3 কেজি। আধুনিক পদ্ধতিতে তৈরি মাচায় হয় হাঁস পালন। সঠিক পরিচর্যা আর সুষম খাবারের মাধ্যমে মাত্র 45 থেকে 50 দিনেই প্রতিটি হাঁসের ওজন হয় 3 থেকে 4 কেজি। দেশজুড়ে এই হাঁসের চাহিদাও বেশ, অনলাইনেও বিক্রি হচ্ছে ব্যাপক হারে। দ্রুত বর্ধনশীল হওয়ায় অনেকেই ঝুঁকছেন পেকিং জাতের হাঁস পালনে। খামারে কাজ করে সপ্তাহে 300 থেকে 600 টাকা আয় করছেন প্রান্তিক শ্রমিকরা। এলাকা 2-4 জন এখানে কাজ করে খাইতে পারে, এটা আমার মতে খুবই ভালো এবং লাভজনক। সপ্তাহে 2-3 দিন এইখানকার নারী পুরুষ প্রত্যেক দিনে 500-600 টাকা ইনকাম করতে পারে। ঘরোয়া পরিবেশে এইটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি এবং হালাল প্রক্রিয়া জবাই করে আমরা এটা বাজারজাত করি। হাজিরা হলে 300 টাকা দেয় হাজিরা, আর পিস হিসেবে কন্ট্রাক্ট যাই যত টাকা পাবেন অত। বেসরকারি সংস্থা PKSF ও RDRS সমন্বিত কৃষি বিভাগ থেকে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় 75 জন খামারিকে হাঁস পালনে সহায়তা দেওয়া হয়েছে। খামারিদের কারিগরি সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগও। প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ ও সম্প্রসারণমূলক বিভিন্ন প্রচারণার কারণে তারা দিন দিন এই হাঁস পালনে উৎসাহ পাচ্ছে। আমরা 75 জন খামারির মাঝে পেকিং হাঁস বিতরণ করি। এই পেকিং হাঁস পালনের ফলে যেমন একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, পাশাপাশি তাদের আর্থিকভাবে লাভবান হচ্ছে। সপ্তাহে অন্তত 3 বার 250 থেকে 300 হাঁস প্রক্রিয়াজাত শেষে গ্রাহকের জন্য বাজারজাত করেন খামারিরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মালয়েশিয়ায় বিদেশিদের মাধ্যমে পরিচালিত অনলাইন জালিয়াতির অভিযোগে প্রতারক চক্রের 46 সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গ্রেফতারকৃতদের সবাই অভিবাসী। সেই তালিকায় বাংলাদেশেও আছেন, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। রাজধানীর 17টি অভিজাত এলাকায় এই বিশেষ অভিযান চালায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। আটককৃত 46 অভিবাসীর মাঝে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স 23 থেকে 54 বছরের মধ্যে। প্রতারক চক্রটি কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের স্বর্ণ, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। এছাড়া চক্রটি অনলাইন জুয়ার ব্যবসাও করত। এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে ইমিগ্রেশন বিভাগ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। বুধবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। পরে সেসব কারেম আবু সালেম ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেয় রেড ক্রস। বিভিন্ন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ফেরত দেওয়া হয়েছে সাচি ইদান, ইতঝাক এলগারাত, ওহাদ ইয়া হালেমি ও শালোমো মানুজ্জোরের মরদেহ। পরিচয় নিশ্চিতের জন্য মরদেহগুলোর ফরেনসিক পরীক্ষা শুরু করেছে ইসরায়েল। বিনিময়ে মুক্তি পাচ্ছে 6 শতাধিক কারাবন্দী ফিলিস্তিনি। এরই মধ্যে ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী একটি বাস পৌঁছেছে পশ্চিম তীরে। এছাড়া 97 জনকে পাঠানো হয়েছে মিশরে। এটি চুক্তির প্রথম ধাপের শেষ দফার বন্দি বিনিময়। রহস্যময় রোগ আতঙ্ক ছড়াচ্ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ইকুয়াতর প্রদেশের 2টি গ্রামে অজানা এই রোগে মৃত্যু হয়েছে কমপক্ষে 53 জনের। এখন পর্যন্ত সংক্রমিত 419 জন। 21 জানুয়ারি থেকে শুরু হয় সংক্রমণ। দ্রুত রোগটি ছড়াচ্ছে এই সতর্কবার্তা দিয়েছে WHO। তবে এখনও রোগটির কারণ ও কিভাবে এটি ছড়াচ্ছে সে বিষয়ে কোনো তথ্য নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সংস্থাটির আফ্রিকা অফিস জানায় প্রথমে একটি শিশুর শরীরে শনাক্ত হয় রোগটি। দাবি বাদুর খাওয়ার 48 ঘন্টার মধ্যে শিশুটির মৃত্যু হয়। আক্রান্তদের ইবোলা ও মারবার্গ ভাইরাসের পরীক্ষা করা হলেও শনাক্ত হয়নি এসব রোগ। প্রায় 1 দশক পর জন্মহার বাড়ল দক্ষিণ কোরিয়ায়। মাত্রাতিরিক্ত বাড়ি ভাড়া, ঋণের বোঝা আর শিশু লালন পালনে অত্যাধিক ব্যয়ের কারণে দেশটিতে ক্রমশ কমছিল বিয়ে ও সন্তান জন্মদানের হার। 9 বছর পর 2024 সালে দেশটির জন্মহার বেড়েছে 0.03%। সরকারি ও কর্পোরেট বিভিন্ন সুযোগ সুবিধা আর প্রণোদনাই কাজ করেছে প্রভাবক হিসেবে। নাম হিউন জিন সম্প্রতি মা হয়েছেন দ্বিতীয়বারের মতো। জানালেন 5 বছর আগে প্রথমবার মা হওয়ার চেয়ে অনেকটাই সহজ ছিল এবারের যাত্রা। অনেক বদল এসেছে কোরীয় আর্থসামাজিক ব্যবস্থায়। পুরো সমাজ ব্যবস্থা এখন সন্তান জন্মদানকে উৎসাহিত করছে। 5 বছর আগে যখন আমার প্রথম সন্তানের জন্ম হয় তখন অনেক কিছুই এখনকার তুলনায় অনেক বেশি কঠিন ছিল। যে প্রতিষ্ঠানে কাজ করছি তারাও অনেক বেশি আন্তরিক এখন। গেল কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ায় নিম্নমুখী ছিল জন্মহার, যা পুরো বিশ্বের সর্বনিম্ন হারে পরিণত হয়। মাত্রাতিরিক্ত বাড়ি ভাড়া, ঋণের বোঝা, শিশু লালন পালনে অত্যধিক ব্যয়ের কারণে বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারিয়ে ফেলছিল তরুণরা। ধীরে ধীরে আসছে পরিবর্তন। 9 বছর পর 2024 সালে প্রথমবারের মতো বেড়েছে জন্মহার। 2024 সালে দক্ষিণ কোরিয়ায় জন্মেছে 2,38,300 শিশু। গেল বছরের তুলনায় 8,300 বেড়েছে। গেল বছর মোট প্রজনন হার ছিল 0.75, যা 2023 এর চেয়ে 0.03% বেশি। এই পরিবর্তনের পেছনে কাজ করেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন পদক্ষেপ। সন্তান জন্মদানে কর্মীদের $70,000 পর্যন্ত বোনাস দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি 1 বছর থেকে বাড়িয়ে করা হয়েছে 1.5 বছর। এর মধ্যে 6 মাস সবেতন ছুটি হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগে ছিল 3 মাস। তাছাড়া সরকারি নানা সুযোগ সুবিধা আর প্রণোদনা তো রয়েছেই। জনসংখ্যা সংকট কাটাতে গত বছর একটি নতুন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে শিশু যত্ন সম্পর্কিত তথ্য প্রকাশ। মওকুফ করা হয়েছে কর, আবাসন খরচেও দেয়া হচ্ছে ছাড়। জন্মহার বাড়াতে নীতিমালার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত সংশোধনের দিকে মনোযোগী হতে হবে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার মাতৃত্বকালীন সময়ে তারা কিভাবে আর্থিক অসচ্ছলতার কথা চিন্তা না করে নিশ্চিন্তে ছুটি কাটাতে পারেন তা নিশ্চিত করতে হবে।
চলতি বছর এ খাতে 13.75 বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে সরকার, যা 2024 সালের তুলনায় 22% বেশি। তবে বিশ্লেষকরা বলছেন শুধু বাজেট বরাদ্দ করলেই চলবে না, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং আরও কার্যকর নীতিমালা দরকার। জরিপ বলছে বর্তমানে 52.5% দক্ষিণ কোরীয় বিয়ে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন, যা 2014 সালের পর সর্বোচ্চ। ইফফা তারা খন্দকার, যমুনা নিউজ। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে এই মিনি ম্যারাথনের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। ম্যারাথনে অংশ নেন শতাধিক তরুণ তরুণী। মূলত তারুণ্য উৎসব 2025-এর অংশ হিসেবে আয়োজন করা হয় এই ম্যারাথনের। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ঢাকাসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, দেশে তরুণদের সংখ্যা 5 কোটিরও বেশি। তাদের উন্নয়নের ধারায় যুক্ত করতে নানা উদ্যোগে নিয়েছে বর্তমান সরকার। তরুণদের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবার আগে প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ, যার মূল প্রতিবন্ধকতা তামাক নিয়ন্ত্রণ আইন। আইনটি শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আমরা আশা করব যে আমরা যে আন্দোলনটা শুরু করেছি সারা দেশে তারুণ্যের উৎসবের মাধ্যমে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা প্রায় 1 কোটি তরুণকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অ্যাক্টিভেট করেছি সারা দেশে। হার্ট ফাউন্ডেশনের স্যার আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি স্যার, হার্ট ফাউন্ডেশনের সৌজন্যে আমরা আজকে এই মিনি ম্যারাথনের আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং বাংলাদেশে যে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি আছে সেটিকে আরও যোগ্য করা। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।